হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএএফসি। আজকে হচ্ছে গিয়ে আমরা রিয়াল মাদ্রিদ এবং বেনফিকা ম্যাচ নিয়ে কথা বলবো। অলরেডি হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজ শুরু হয়ে গিয়েছে। নকআউট ফেজের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাচ আমরা দেখে ফেলেছি। খুবই সারপ্রাইজিং কিছু ম্যাচ ছিল, সারপ্রাইজিং কিছু রেজাল্ট ছিল, এন্ড আজকে রাতে দুইটায় আমরা হচ্ছে আরেকটা সারপ্রাইজিং প্যাকেজের জন্য ওয়েট করতেছি। ইউ নেভার নো। আমি হচ্ছে গিয়ে আমার কোহোস্ট আসাদকে ওয়েলকাম করব। আসাদ, ওয়েলকাম। কেমন আছো তুমি? এই তো ওয়েলকাম। এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি অলরেডি আশা করি স্ক্রিনে হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ম্যাচ ডে পোস্টারটা দেখতেছো। পোস্টারে হচ্ছে গিয়ে থিবো কোর্টোয়াকে দেখতেছো আই গেস, এন্ড আই হোপ ইউ নো যে কেন আসলে থিবো কোর্টোয়ার ছবিটা এভাবে দেওয়া হয়েছে বেশ বড় সড়ো করে। ইউ গেট আইডিয়া, রাইট? ইয়া সো প্রথম হচ্ছে কি আমরা একটু চ্যাম্পিয়ন্স লিগের কিছু গেম নিয়ে কথা বলবো। চ্যাম্পিয়ন্স লিগ কিছু গেম নিয়ে কথা বলতে হলে সবার আগে হচ্ছে আমরা একটু সিরিয়ান জায়ান্টস ইন্টার মিলান এবং নরওয়েজিয়ান জায়ান্ট বোডো গ্লিমকে নিয়ে কথা বলতে হবে। এন্ড সারপ্রাইজিংলি এই ম্যাচটাতে আসলে বোডো গ্লিমট জিতেছে দুই লেগে, এন্ড দুই লেগের একটা ম্যাচও হারেনি বাই দ্য ওয়ে। তারা প্রথম ম্যাচে 3-1 জয় জয় পায় তারা, সেকেন্ড লেগে হচ্ছে 2-1 সানসিরোতে তারা জিতে হচ্ছে রাউন্ড অফ 16 কনফার্ম করে। এখন পর্যন্ত তারা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে, ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে, এন্ড হচ্ছে গিয়ে এখন ইন্টার মিলানকে হারিয়েছে। সো ইটস এ গুড স্টার্ট ফর দ্যাম ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। এন্ড আরেকটা সারপ্রাইজিং জিনিস হচ্ছে গিয়ে, যেটা তুমি জানো কিনা, যেটা হচ্ছে গিয়ে আমি ওদেরকে ঘাটাঘাটি করতে গিয়ে হচ্ছে পাইছি, সেটা আমি স্ক্রিনে দেখাবো, ডিরেক্টলি বলবো না। আই হোপ জিনিসটা তুমি দেখে অবাক হবা। লেটস সি। এটা হচ্ছে গিয়ে নরওয়েজিয়ান লিগের ওদের ঘরোয়া লিগের টেবিল, এন্ড বোডো গ্লিমট একে না, দে আর ইন দ্য সেকেন্ড পজিশন। বাট এখানে তো কোনো ম্যাচ প্লেড কিছু না, লিগ তো এখনো শুরুই হয়নি ওদের। ওয়েল, শুরু হয়েছে, এটা নতুন, অলরেডি ওদের সিজন শেষ হয়ে গেছে। আমি তোমাকে একটু আগের সিজনের ইয়েটা দেখাবো। আগের সিজন, আগের সিজনে সেকেন্ড ছিল, এটাই তো বলবি? ইয়েস, দে ওয়ার সেকেন্ড, এন্ড যেটা আসলে খুবই সারপ্রাইজিং ছিল। এন্ড ফার্স্ট যে টিমটা হয়েছিল, ওকে আমি একটু তোমাকে দেখাই, ভাইকিংস। এন্ড এটা নিয়ে হচ্ছে গিয়ে খুবই ট্রল হচ্ছিল ইন্টারনেটে কতদিন ধরে, আজকে ধরে, যে বোডো গেম যদি এত বেটার হয় তাহলে তাহলে ভাই, ইমাজিন হোয়াট ভাইকিংস উড বি। ওইটা না হয় নেক্সট ইয়ারে দেখা যাবে। ইয়া, উই হোপ সো। বাট আচ্ছা, হ্যাঁ, না মিনিট, তোর নরওয়েজিয়ান লিগ থেকে শুধু কি একটা টিমই তো কোয়ালিফাই করে হ্যাঁ, একটা চ্যাম্পিয়ন্স টিমে লিগের প্লে জন্য? অফ খেলে কোয়ালিফাই করতে হয় ওদেরকে। সো ওদের জন্য প্রসেসটা একটু বড় হয় আর কি। সো আসলে সত্যি কথা বলতে তারা আসলে অনেক পথ পাড়ি দিয়ে আসছে, এন্ড স্টিল দে আর মেকিং মিরাকলস। মানে ওদের আসলে এই জায়গায় থাকাটাই মিরাকলস। অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটার আগে তারা হচ্ছে তাদের মাঠের, তারা বেসিক্যালি তাদের যে ফুটবল লিগটা এটা 6 মাস ধরে হয়, বাকি 6 মাস তারা খেলতে পারে না। অবভিয়াস রিজনস, অ্যান্টার্কটিকা মহাদেশের দেশ, তারা মোটামুটি বলতে গেলে কাইন্ড অফ পুরোটা বরফে ঢাকা থাকে। অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের আগে তারা হচ্ছে গিয়ে মোটামুটি 5-7 ফুট বরফ হচ্ছে সরায় মাঠটাকে পরিষ্কার করে দেন ম্যাচের জন্য তারা প্রিপারেশন নেয়। সো ইয়া, মানে চ্যাম্পিয়ন্স লিগে এরকম প্রতি বছরই কোনো না কোনো দল হচ্ছে এভাবে পারফর্ম করে বড় কিছু দলকে এলিমিনেট করে দেয়, দেন আলটিমেটলি তারা কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে গিয়ে হচ্ছে বাদ পড়ে যায়। এটা আসলে বছর পর বছর হয়ে আসতেছে, এন্ড দিস টাইম আই থিংক এটা বড় গ্লিমট। হ্যাঁ, অ্যান্ড বোডো গ্লিন্টের কথা বললে তো নরওয়ের কথাও আনতে হবে, যে এখানে তো বেশিরভাগ প্লেয়ারই হচ্ছে লোকাল প্লেয়ার, অ্যান্ড মানে নরওয়েজিয়ান প্লেয়ারদের একটা ভালো পাইপলাইন তৈরি হচ্ছে এখান থেকে। এবং মানে ধর ওদের ফ্রন্ট টু এর কথা তো সবাই জানে, হালান্ডার, মানে দানব সরলত। হ্যাঁ, মানে এন্ড এখন আই গেস বোডো এখন গ্লিন্ট। হচ্ছে বড় টিমের যেসব ফুটবলার আছে এরাও, আমার মনে হয় সামনে অ্যাটলিস্ট এই টিমের কিছু কিছু ফুটবলার হয়তো ইউরোপের ভালো কোনো ক্লাবে চলে যেতে পারে পরের সিজনে। তো সেটাও একটা হয়তো আমরা দেখবো। আম, এখানে একটু আমি বোডো গ্লিমটেন নিয়ে কথা বলবো। বোডো যে শহরটা নরওয়ের, এটা নিয়ে আমি তুমি কথা বলতেছিলাম একটু আগে, রেকর্ডিং শুরু হওয়ার আগে। অনলি 53,000 মানুষ থাকে ওইখানে। 53,000 মানুষ থেকে মোটামুটি দে আর দ্য বেস্ট ফুটবলার আউট দেয়ার, যারা এই ক্লাবের হয়ে খেলে। কারণ ওদের দেশে মানে নরওয়েতে ওইভাবে আসলে খুব বেশি ফরেন ফুটবলার নেই। একজন ফুটবলার ছিল যিনি আসলে এসি মিলানে খেলতেন। হ্যাঁ, 55,000 জনগোষ্ঠী থেকে এত ভালো ফুটবলার আসছে। আর বাংলাদেশের কথা যদি চিন্তা করতে হবে, ঢাকা শহরে আই গেস এখন জনসংখ্যা হচ্ছে 4 কোটির মতো, রাইট? হ্যাঁ, এরকমই কোনো একটা নাম্বার হবে আর কি। ইটস
খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার, বাট এনিওয়ে আরো কিছু ইম্পর্টেন্ট ম্যাচ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। তোমার অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ক্লাব ব্রুগার খেলা হয়েছে। আমার প্রথমে মনে হচ্ছিল যে হয়তো ক্লাব ব্রুগার গেমটা বের করে নিয়ে আসবে, বাট ওই হ্যাঁ, যে আমি আমরা ভাবছি যে মানে যখন ইকুয়ালাইজারটা পড়েছে আমি ভাবছি হয়তো কোন একটা ইয়ে হইতে পারে আর কি, আপসেট হতে পারে, বাট মানে হতে পারে, বাট সরলট আমরা সেটা নরওয়ে নিয়ে হতে কথা দেয়নি। বলতেছিলাম, এন্ড একজন নরওয়েজিয়ান ফুটবলার শর্লট উনি হ্যাটট্রিক করেন, এন্ড ক্লাব ব্রুগা অবভিয়াসলি এলিমিনেটেড হয়ে যায়, এন্ড অ্যাটলেটিকো মাদ্রিদ ওয়েন্ট থ্রু। তারপর হচ্ছে কি তোমার লেভারকুজেন অলিম্পিয়াকের ম্যাচ হয়েছে, স্বাভাবিক, এটা লেভারকুজেন বের করে এনেছে। কারাবাগের সাথে নিউক্যাসলের গেম হয়েছে, মানে তারা মোটামুটি 9টার মতো গোল করেছে আই গেস নিউক্যাসল, এন্ড তারা ইতিহাসে তাদের প্রথমবারের মতো রাউন্ড অফ 16 ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, সো তাদের জন্য আসলে ভালো কিছু ওয়েট করতেছে আশা করি। বোলো গ্লিম্ট ভার্সেস নিউক্যাসল, বাই দ্য ওয়ে, চুজ। হতে পারে। ও আচ্ছা, ও মানে এদের তো মনে হয় না ম্যাচ হবে, হবে নিউক্যাসল না, আর বাট চেলসি। চুজ, জাস্ট চুজ। মানে কোন সেন্সে চুজ করতাম, মানে মানে এই ধরো ওদের একটা ইমাজিনারি ম্যাচ ইফ দে হচ্ছে, আর পিটেড এগেইনস্ট ইচ আদার, এটা মানে ধরো যে একটা ম্যাচ হচ্ছে বিটুইন বোডো গ্লিম্ট এন্ড নিউক্যাসল। ওয়েল মানে বড় ম্যান সিটিকে হারাইছে, সো বাট স্টিল আই উড সে নিউক্যাসল। Yeah, I think so, নিউক্যাসল। আমরা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলবো, তার আগে আমরা একটু লা লিগা নিয়ে কথা বলবো। তুমি আসলে মোটামুটি আমার পজটা বুঝতে পারছো আমি কেন পজটা নিয়েছি, বিকজ লা লিগা নিয়ে কথা বলতে হলে আমরা অবশ্যই আমাদের ক্লাব রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলবো, এন্ড রিয়াল মাদ্রিদ যেই শিট শোটা আমাদেরকে দেখাইছে এগেইনস্ট অসাসুনা সেটা নিয়ে কথা বলতে হবে। 3টে ওয়ার্ডে তুমি একটু অসাসুনার সাথে গেমটা ডিসক্রাইব করতে পারবে আমাকে, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস ফর দ্যাট ম্যাচ। না, আমি আসলে দুইটা ওয়ার্ডে ডেসক্রাইব করবো, অ্যাবসলিউট শিট। Yeah, I think so. সবচেয়ে বাজে কে খেলছে? গিভ মি ওয়ান নেম। এমবাপ্পে। এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে। মানে কিছু কিছু ম্যাচ এমন হয় যে তুমি দেখার পরে যখন তুমি দেখছো বা যখন তুমি হাইলাইট দেখছো বারবার তোমার আফসোস আসবে, মনে বিরক্ত আসবে, মাঝে মাঝে গালাগালি করতে ইচ্ছা করবে। এই গেমটা এরকম একটা গেম ছিল আমার কাছে মনে হয়েছে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ইট ওয়াজ ব্যাড, ইট ওয়াজ টেরেবল সত্যি কথা বলতে। এন্ড মানে রিয়াল মাদ্রিদ যখনই হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র বা ফেদেরিকো ভালভার্দে বা হচ্ছে গিয়ে তোমার এই ক্যারেরাসের কথা বললো, যখন বক্সের মধ্যে হচ্ছে গিয়ে পাস দিচ্ছিল, ক্রস দিচ্ছিল, বক্সের মধ্যে কেউ নেই, কিলিয়ান এমবাপ্পে বক্সের বাইরে হতো বা কিলিয়ান এমবাপ্পে রাইট উইং একদম ফার্দেস্ট রাইট উইং এ দাঁড়িয়ে আছে, এসব জিনিসগুলো দেখার পর মানে আই ফেল প্যাথেটিক টু বি অনেস্ট। এখন কিলিয়ান এমবাপ্পে আসলে কি করতেছিল সেটা নিয়েও আমার আসলে অনেক কিছু বলার ছিল গেমটা নিয়ে। আমি একটু গেমটার স্ট্যাটের দিকে যাব, কিছু স্ট্যাট তোমাকে আমি দেখাবো। অফকোর্স কিলিয়ান এমবাপ্পে আমার কে মনে নিয়ে। হয় তুই মানে স্ট্যাটের চেয়ে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে কারবাহাল কেন স্টার্ট করলো এই ম্যাচটা, মানে একটা ইনজুরি ফেরত হ্যাঁ, অফকোর্স আমরা সেখানে আঙ্ক যাব। কেন এই গেমটা খেলতেছিল। আম, আমি একটু প্রথমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে শেষ করি। কিলিয়ান এমবাপ্পে ইনজুর্ড ছিল, এটা নিয়ে আমরা দুটো এপিসোডে বেশ কথাবার্তা বলতেছিলাম, বেনফিকা ম্যাচের কথা, তারপর হচ্ছে তোমার তার আগের ম্যাচ কেন উনি স্টার্ট করেনি, বাট বেনফিকা ম্যাচে স্টার্ট করেছে, দেন আবার জোর করে, মানে উনি, আমি জানি না এটা জোর করে কিনা, আমাদের ম্যানেজার বলছে যে অফকোর্স তারা এগুলো ওই তোমার টিমের ডক্টর যিনি, প্লেয়ার যিনি, সবার সাথে ডিসকাস করে দেন কিলিয়ান এমবাপ্পেকে স্টার্ট করানো হয়েছিল, বাট ক্লিয়ারলি কিলিয়ান এমবাপ্পে আসলে ম্যাচ ফিট ছিল না, এন্ড কিলিয়ান এমবাপ্পে এখন আসলে 3 সপ্তাহের জন্য আউট, মানে 3 ম্যাচের জন্য আউট, বাট এখন এটা শিওর না উনি আসলে টোটাল কয়দিনের জন্য আউট। যেটা আমার প্রথম কথা সেটা হচ্ছে গিয়ে মানে কিলিয়ান এমবাপ্পে কি রেসপন্সিবল না, বা কিলিয়ান এমবাপ্পে কি জিনিসগুলো বোঝে না, আই ডোন্ট নো, নাকি এটা আমাদের ম্যানেজমেন্টের সমস্যা, সেটা নিয়েও আমার আসলে এখন প্রশ্ন জাগে। কিলিয়ান এমবাপ্পেকে আমরা ইম্পর্টেন্ট ম্যাচে কখনো পাই না, ওইভাবে পাই নাই, বিগ ম্যাচগুলোতে উনি এখন ওইভাবে পারফর্ম করেনি। এগেনস্ট ম্যানচেস্টার সিটি যখন তোমার হচ্ছে ওই লিগ ফেজের গেম হচ্ছিল তখন উনি গেমটা মিস করেছে, বিকজ ওনাকে অফকোর্স রোনালদোর রেকর্ড ভাঙতে হইতো, সো উনি হচ্ছে গিয়ে কোপা ডেল রের ম্যাচ খেলছিল, এন্ড এখন হচ্ছে বেনফিকা ম্যাচে আমরা ওনাকে পাবো না, এন্ড হু নোজ হয়তো যখন তোমার মিড মার্চে ধরো স্পোর্টিং লিসবন বা ম্যানচেস্টার সিটির সাথে যখন তোমার রাউন্ড অফ 16 খেলা হবে তখন হয়তো ওনাকে আমরা প্রথম লেগে মিস করবো। সো ইফ ইয়া, উই আর গোয়িং থ্রু দিস, মানে if এটা we একটা are বিগ going through this, it's a big if. So এই জিনিসগুলো নিয়ে আমি রিয়েলি আপসেট, এন্ড মানে যখন ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পেকে দেখা দিচ্ছে ম্যাচের মধ্যে গোল করার পরে, মানে যেই জায়গায় কিলিয়ান এমবাপ্পে থাকার কথা ওই পজিশন থেকে ওইভাবে গোল দেওয়ার কথা, ওইভাবে ভিনিসিয়াস জুনিয়র গোল করে কিলিয়ান এমবাপ্পেকে দেখা দিচ্ছে যে ইউ শুড বি দেয়ার, নট মি। তখন আসলে কিলিয়ান এমবাপ্পে কিভাবে পারফর্ম করছে বা কি করতেছে এটা নিয়ে আসলে প্রশ্ন আসেই।
মানে আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড টু বি অনেস্ট। আমাদের বেশ ভালো সুযোগ ছিল যে লা লিগা লিডটা ধরে রাখা, বাট আমরা জাস্ট একটা ম্যাচের পরেই পুরোপুরি আবার 1 পয়েন্ট পিছায়। এন্ড আই ডোন্ট সি রিয়াল মাদ্রিদ আসলে কিভাবে এই সিজনে মানে লা লিগা জিতবে অর এনিথিং। আমি বড় ম্যাচ নিয়ে তো আরো কথা বলতে চাই না। So আমার মনে হয় যে এমবাপ্পে মানে মানে ধর সেলফিশ হওয়া যায় ঠিক আছে, বাট একটু বেশি সেলফিশ, যে মানে নিজের মিডফিল্ডারদেরকেও ট্রাস্ট করে না, মিডফিল্ডে ড্রপ করে বল নাই, মানে বাড়তি একটা মিডফিল্ডারের তো দরকার নেই মাদ্রিদের, এমনিতে তো চারটা হ্যাঁ, and মিডফিল্ডার। আরো একটা একটা মোমেন্ট ছিল ম্যাচে যেখানে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র এন্ড আর্দা গুলার রাইট সাইডে ছিল। কিলিয়ান এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়রের মাঝখানে দাঁড়িয়ে ছিল এন্ড আর্দা গুলারের মাঝখানে। আর্দা গুলার কিলিয়ান এমবাপ্পেকে বলছিল যে তুমি ভিতরে বক্সে যাও, আমি ভিনিসিয়াসকে পাস দিব। মানে এটা রীতিমতো বলে দিছে, হাত দিয়ে দেখায়। দেন কিলিয়ান এমবাপ্পে বক্সের ভিতরে গেছে, দেন ভিনিসিয়াস জুনিয়র আর্দা গুলার পাস দিছে এন্ড মানে দিস ওয়াজ প্যাথেটিক টু বি অনেস্ট। এন্ড আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, দিস ওয়াজ কিলিয়ান এমবাপ্পের হিট ম্যাপ। কিলিয়ান এমবাপ্পে হচ্ছে গোল স্কোরার, যাকে আমার আসলে বক্সের ভিতরে দরকার, বক্সে একটা প্রেজেন্স দরকার। বাট তুমি যদি হিট ম্যাপ একটু খেয়াল করো, ওনার মোস্ট অফ দ্য টাচেস, মোস্ট অফ দ্য টাইম তিনি আসলে সেন্ট্রাল জোনে হচ্ছে অপারেট করছে এই ম্যাচটাতে, যেখানে আসলে ওনাকে আমাদের দরকার নেই, একদমই না। এবং তুই মানে হিট ম্যাপের একটা পার্ট খেয়াল কর যে মানে তোর হয় বক্সের যে জোন 14 এর আশপাশে, আর না হলে হচ্ছে মিডফিল্ডে, মানে ওইখানে কি ইয়া দরকার? এক্স্যাক্টলি, ওইখানে তো কিলিয়ান এমবাপ্পেকে আমার দরকার নাই। কিলিয়ান এমবাপ্পে ইজ আ স্ট্রাইকার ফর রিয়াল মাদ্রিদ। মানে বক্সে কেন উনি প্রেজেন্স ক্রিয়েট করতে পারবে না? উনি যদি বক্সের মধ্যে থাকে, আই থিংক মানে এরকম একটা মিডিওকর ক্লাবের দুজন ফুটবলার ইজিলি ওনাকে মার্ক করবে। এন্ড উনি যখন হচ্ছে কি অপোনেন্টদেরকে পিন করবে, বাইরে আশেপাশে অন্য ফুটবলারদের জন্য এমনিতে স্পেস ক্রিয়েট হবে, and উনিও গোল করতে পারতো চাইলে। আমি জানি না মানে তুই এটা খেয়াল করিস কিনা, বাট মানে ম্যাচে যখন কিলিয়ান এমবাপ্পে মিডে ড্রপ করে, কোনো প্লেয়ার কিন্তু এমবাপ্পেকে ট্র্যাক করে না। মানে গতকাল হ্যাঁ, ওসাসুনা, কারণ মানে অপোনেন্ট আগের ট্র্যাক ম্যাচে করার দরকার ওসাসুনার নেই। ক্ষেত্রেও সেম জিনিসটাই করছে, ট্র্যাক করার তো কোনো রিজন নাই। আর হ্যাঁ, মানে ট্র্যাক করার এমবাপ্পে কোনো তো অত রিজন নেই। মানে সবাইকে ড্রিবল করে গোল দিবে না, আর এটা তো ঘটে না হ্যাঁ, আসলে। এক্স্যাক্টলি। আর আরেকটা কথা হচ্ছে মানে যখন ধর মিডিওকোর ক্লাব বা লো ব্লক বা লা লিগার টেবিলের শেষের দিকে ক্লাবগুলো রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেলে, তাদের মেইন প্ল্যান থাকে যে রিয়াল মাদ্রিদ থেকে অ্যাটলিস্ট একটা পয়েন্ট বের করে আনবে। তো ড্র করলে এটা তাদের জন্য অনেক কিছু। লাইক ফর ওসাসুনা, তারা আসলে রিলেগেশন ব্যাটলে ছিল, এখন একটু ভালো পজিশনে আছে। তো তাদের প্ল্যান ছিল তারা হয়তো ড্রটা বের করে আনবে, বিকজ বাট রিয়াল মাদ্রিদ জাস্ট জয়টা গিফট করে দিল ওদেরকে। দেন হচ্ছে কি আমি তোমার পয়েন্টে আসবো। মানে সত্যি কথা বলতে গেলে ওসাসুনার সাথে গেমে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের 4 জন ফুটবলারের টোটাল 6টা পা ছিল। ডু ইউ এগ্রি উইথ মি? আমি তোর কথা বুঝি নাই। আমি তোমাকে বললাম যে যখন লা লিগার ম্যাচে ওসাসুনার সাথে রিয়াল মাদ্রিদ খেলছিল, রিয়াল মাদ্রিদের ডিফেন্সের 4 জন ফুটবলারের একসাথে 8টা পায়ের জায়গায় 6টা পা নিয়ে তারা ফুটবল খেলছে। হ্যাঁ বুঝছি আমি তোর কথা, মানে কারভাল ইনজুর, তুই চাইলে মানে রাউল এসেন্সিও ফুল বডিটা বাদ দিতে পারিস, তাহলে 4টা কাউন্ট করতে পারিস। মানে ওইখানে মানে তো অ্যাকচুয়ালি ডিসেন্ট পারফরমেন্স করছে হচ্ছে তোর ক্যারেরাস, আর মানে অ্যালাবা ছিল কয়টা ব্লক দিছে, তারপরে মাঝে মাঝে অ্যাটাকেও জয়েন করছে, বাট মানে অ্যালাবা মানে এখন কেন অ্যালাবা রিলেভেন্ট 2026 সালে, এই জিনিসটা আমি ভাবতেছি। আমার মানে প্রশ্নটা হচ্ছে গিয়ে যে একজন রিয়াল মাদ্রিদের ম্যানেজার আসলে কি চিন্তা করে 2 জন ফুটবলার যারা আসলে অ্যাটলিস্ট 1.5 বছর 2 বছরের মতো মাঠের বাইরে, ওদের 2জনকে স্টার্ট করাবে একসাথে। এন্ড একসাথে কেন? আমার কথা হচ্ছে সেটা, যদি কারভালকে স্টার্ট করাতে হয়, সাথে অবভিয়াসলি রুডিগারকে লাগবে। বা যদি তুমি আলাভাকে স্টার্ট করো, তাহলে তোমার ওই পাশে অবশ্যই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে দরকার ছিল। বাট একসাথে 2জন ফুটবলার যারা আসলে 1 বছরের উপরে মাঠের বাইরে, তাদেরকে এভাবে নামানোর কোনো মানে হয় না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মানে আলাবা যে এখনো ফুটবল খেলতেছে, আই থিংক এটা একটা মিরাকল। সো এই ফুটবলারকে কেন স্টার্ট করাবে রিয়াল মাদ্রিদ? আই ডোন্ট নো। মানে রিয়াল মাদ্রিদ এখন একটা মানে এটা আমি আগেও বলছিলাম, এখনো বলতেছি, এটা হচ্ছে গিয়ে মানে ওয়েস্টেড ফুটবলারদের একটা ক্লাব হয়ে গেছে। রিয়াল মাদ্রিদকে কি তাহলে তুই সিরিয়াতে শিফট করাবি? মানে স্কোয়াড দেখে তো এরকম মনে হয় যে একটা সিরিয়ান ক্লাব, যেখানে আসলে সব ওয়েস্টেড ফুটবলাররা, ওয়াশড আপ ফুটবলাররা গিয়ে জমা হয়েছে। এন্ড দেন আরো একটা মানে হাসির জিনিস যেটা ছিল, সেটা হচ্ছে গিয়ে আমাদের ম্যানেজার, উনি হচ্ছে গিয়ে ফেদেরিকো ভালভার্দেকে সাব করিয়ে হচ্ছে গঞ্জালো গার্সিয়াকে আনছে। এন্ড উনি হচ্ছে কি এদুয়ার্ডো কামাভিঙ্গাকে সাব করিয়ে ব্রাহিম ডিয়াজকে এনেছে। এন্ড গেস হোয়াট, ব্রাহিম ডিয়াজ কোথায় খেলছে? ব্রাহিম ডিয়াজ লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়রের নিচে নাম্বার 8 পজিশনে খেলছে। মানে দ্যাট ওয়াজ, ও মাই গড।
হ্যাঁ, তোর এটা ও মাই গড, বাট তোর গঞ্জালো গার্সিয়াকে রাইট উইং এ খেলানোটা ও মাই গড মনে হচ্ছে না। মানে অফ কোর্স, মানে ওয়াই আমার ইজ কথা হি হচ্ছে যে সেটিং হিম আপ ফর ফেলিয়ার? মানে প্রত্যেকটা আই বারই ডোন্ট নো, কেন হচ্ছে রাইট উইং এ মানে খেলা। এটা কি কিলিয়ান এমবাপ্পে হচ্ছে রিয়াল মাদ্রিদকে বাধ্য করতেছে, আর রিয়াল মাদ্রিদ অথরিটি চায় যে ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পেকে একসাথে মাঠে নামিয়ে যেভাবেই হোক সাকসেস আনবে, আর এটা জাস্ট আরেকটা হচ্ছে গিয়ে ধরো তোমার ওই যে স্পন্সর বা ব্র্যান্ডের একটা গিমিক, আই ডোন্ট নো, মানে লাইক হচ্ছে দুজন স্টার ফুটবলারকে সাথে মাঠে স্টার্ট করিয়ে হচ্ছে ভালো প্রফিট আনবে থ্রু ফ্যান্স অর এনিথিং, আমি জানি না, বাট হ্যাঁ, এটা এটা তো হচ্ছে তোর মানে গ্যালাকটিকোস প্রথম ভার্সনে তো কাজ করে নাই। অফকোর্স কাজ করে নাই, এন্ড এবারও আই থিঙ্ক কাজ করবে না। হুম, মানে উই নিড সামওয়ান ইন দ্য বক্স, এখন সেটা কিলিয়ান এমবাপ্পে হবে নাকি অন্য কোনো ভালো স্ট্রাইকার হবে আই ডোন্ট নো, বাট উই নিড সামওয়ান ইন দ্য বক্স। যদি ভিনিসিয়াস জুনিয়রকে আমার রেগুলার বেসিসে ভালো খেলাতে হয়, ওনার থেকে ভালো পারফরমেন্স আশা করে বের করে আনতে হয়, এটা হচ্ছে আমার কোনো প্রথম কথা। হুম। লা লিগা নিয়ে আসলে কথা বললে অনেক কথা বলতে হয়, বাট আমরা আসলে আমাদের মেইন যে গেম আজকে সেটা হচ্ছে গিয়ে বেনফিকার সাথে গেম, বেনফিকার সাথে সেকেন্ড লেগের গেম, সান্তিয়াগো বার্নাবিউতে হবে। এই গেম নিয়ে আসলে এই গেমের আগে এই গেমের বিল্ড আপ নিয়ে অনেক কথা বলা যায়, বাট সবার আগে আমরা হচ্ছে একটু ফার্স্ট লেগ নিয়ে কথা বলবো, যেখানে ভিনিসিয়াস জুনিয়র একটা এক্সিলেন্ট গোল করে, বাট গোল করার পরেও হচ্ছে গিয়ে গোল নিয়ে আমরা কথা বেশি না বলে আমরা হচ্ছে উনি মাঠের মধ্যে ক্রিস্টিয়ানি নামক একজন আর্জেন্টাইন ফুটবলারের মাধ্যমে হচ্ছে উনি রেসিজমের শিকার হয়েছে, ওইটা নিয়ে হচ্ছে গিয়ে অনেক কাহিনী হয়েছে। বাই দ্য ওয়ে, ক্রিস্টিয়ানি হচ্ছে গিয়ে এই ম্যাচের জন্য ব্যান্ড, ইউএফএ সাসপেন্ড করছে ওনাকে, বাট হোসে মরিনিও হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রের পক্ষে কথা না বলে উনি বলছে যে ভিনিসিয়াস জুনিয়র প্রভোগ করছে, ওইটা নিয়ে আসলে অনেক বেশি উনি নিজে সমালোচনার শিকার হয়েছেন। এন্ড উনি আসলে এই ম্যাচে থাকবে না, উনি দুটো লাল ইয়েলো কার্ড দেখে হচ্ছে গিয়ে এই ম্যাচের জন্য সাসপেন্ডেড হয়েছেন। এন্ড উনি হচ্ছে গিয়ে যে অফিসিয়াল টিম টক খেলার আগে ওটা উনি বয়কট করছে। সো গেমের আগে মোটামুটি ভালোই ড্রামা হচ্ছে, এন্ড দেখা যাক গেমের মধ্যে কি হয়। আচ্ছা, আমি তোমার থেকে জানতে চাই যে হাউ হোপফুল ইউ আর অ্যাবাউট দিস গেম। নট ইভেন আ লিটল। আমার মাদ্রিদের উপর থেকে কোনো ভরসা নাই এখন। কেমন তো এটা ইটস মনে রিয়াল হয় মাদ্রিদ? আরো, হ্যাঁ, তো মানে মাদ্রিদ রিসেন্টলি যা পারফর্ম করতেছে, তোর কি মনে হয় তুই কনফিডেন্ট এই টিমের উপরে? ওয়েল আই এম নট, বাট স্টিল এটা চ্যাম্পিয়ন্স লিগ, ওই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, ইটস চ্যাম্পিয়ন্স লিগ, এটা রিয়াল মাদ্রিদের তো মানে কোন এক সময় মানে বাপদাদার সম্পত্তি বললে তো এটা এখন হয় না, মানে মাঠে তো এটা ডেলিভার করতে হবে। লাস্ট কয়টা এক্স্যাক্টলি, ম্যাচ মাঠে এরকম ভাবে ডেলিভার করছে। মানে রিয়াল মাদ্রিদের এই এক ম্যাচ ভালো খেলে এক ম্যাচ একদম জঘন্য, এই জিনিসটা কন্টিনিউয়াসলি হচ্ছে। আহ, মানে আই ডোন্ট নো, আমি আসলে খুব একটা কনফিডেন্ট না সত্যি কথা বলতে। কিলিয়ান এমবাপ্পে নেই, গঞ্জালো গার্সিয়া স্টার্ট করবে, এন্ড একটা ভালো জিনিস হচ্ছে যখন কিলিয়ান এমবাপ্পে থাকে না, গঞ্জালো গার্সিয়া অলওয়েজ ডেলিভারস। সো আই হোপ উনি আজকে ডেলিভার করবে, যেহেতু ট্রেন্ড স্টার্ট করবে। আই আই হোপ সো, আই হোপ সো। তো এটা হচ্ছে আমাদের স্কোয়াড লিস্ট দেখে আমি মোটামুটি হচ্ছে গিয়ে আমার কোনো সমস্যা নেই, স্কোয়াড লিস্ট দেখে আমার কোনো ইয়ে নেই। আই জাস্ট ওয়ান্ট যে যারা ফিট, যারা গেমে ভালো খেলবে ওদের সবাইকে স্টার্ট করানো হোক। আসাদ বিল্লাহ, তুমি যদি আমাকে তোমার স্টার্টিং এলিভেনটা দাও, যে মানে হু শুড, কারা স্টার্ট করবে এই ম্যাচে। আচ্ছা, তোর গোলকিপার কোর্তোয়া, ওইটা তো হচ্ছে মানে আনডিসপিউটেড পজিশন। এন্ড অফকোর্স তারপর আমরা কোটোয়ার হচ্ছে গিয়ে ম্যাচের পোস্টার অলরেডি ওনার ছবি দেখছি, এন্ড আই থিঙ্ক আজকে হয়তো ওনাকে বেশ কিছু সেভ করতে হতে পারে। সো ওই জন্যই হয়তো রিয়াল মাদ্রিদ জেনে বুঝে হচ্ছে আগে থেকে পোস্টারে ওনার ছবি দিয়ে রাখছে, মেবি। লেটস না সি। মানে আজকে কেন, কোন ম্যাচে করা লাগে না? এটা ওকে, খুব খুব ওকে। কয়েকটা ম্যাচে এরকম এই সিজনে গেছে যে মানে প্রথম দিকের 5টা ম্যাচ এবং এরপর হচ্ছে অল্প কয়েকটা ম্যাচ ছিল যেখানে কোর্তোয়াকে ডেলিভার করতে হয়নি। আচ্ছা, যাই হোক, তো তোর ব্যাকলাইন হবে রুডিগার, অ্যাসেন্সিও, ডিন হাউসেন সম্ভবত নাই স্কোয়াডে ইনজুরির কারণে, তারপর ট্রেন্ট আর ক্যারেরাস। মিডফিল্ড হচ্ছে তোর চুয়েমেনি, আর্দাগুলার, কামাভিঙ্গা, না না দাঁড়া, কামাভিঙ্গা না, ফেদে ফেদে ভালভার্দে, চুয়েমেনি, আর্দাগুলার, ফেদে ভালভার্দে। ফ্রন্ট থ্রি হচ্ছে মাস্তান্তুনো, গঞ্জালো গার্সিয়া আর ভিনিসিয়াস। আই থিঙ্ক মাস্তান্তুনোকে স্টার্ট করাবে না, এটা আমার হচ্ছে গিয়ে প্রেডিকশন। মানে আমার স্টার্টিং ইলেভেনে আসলে আমি চারজন মিডফিল্ডার দিয়ে স্টার্ট করাবো, যেখানে কামাভিঙ্গা, ভালভার্দে, চুয়ামিনি, আর্দাগুলা থাকবে, এন্ড হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, গঞ্জালো গার্সিয়া খেলবে। মানে আর্দাগুলা টেকনিক্যালি রাইট উইং এ থাকবে আর কি, রাইট উইং অ্যাটাকিং মিডফিল্ড ওইভাবে ধরে খেলবে, যেহেতু হচ্ছে গিয়ে তোমার ট্রেন্ড খেলবে, ট্রেন্ড অবভিয়াসলি উপরে যাবে, ওই নিচে হচ্ছে গিয়ে ফেদেরিকো ভালভার্দে ওই পজিশনটা নিবে স্পেস কভার করার জন্য। সো আই থিঙ্ক 4-4-2 তে হয়তো ভিনিসিয়াস জুনিয়র এন্ড গঞ্জালো গার্সিয়া খেলবেন।
মোটামুটি ওই এ স্কোয়াডটা ভালো পারফর্ম করছে এগেইনস্ট রিয়াল সোসিয়েদাদ। সো বার্নাবিউতে আই হোপ রিয়াল মাদ্রিদ ভালো খেলবে, এটা হচ্ছে আমার কথা। হুম, আমার মনে হয় তোর মানে যদি 4-4-2 তে যায়, তোর ক্যারেরাস হচ্ছে তোর লেফট সেন্টার ব্যাক হিসেবে শিফট হতে পারে, আর তোর কামাভিঙ্গা হচ্ছে অনেকটা হচ্ছে মানে উইং ব্যাকের রোলটা প্লে করতে পারবে আর কি। মানে হ্যাঁ ফেদে ভালভার্দে আর কামাভিঙ্গা দুইজন হচ্ছে দুই সাইডে দুইটা উইং ব্যাক, আর ট্রেন্ট হ্যাঁ, তাহলে হচ্ছে মিডে শিফট করতে পারবে। যে জিনিসটা আমার এখন ভালো লাগে সেটার মধ্যে একটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ যখন তোমার কারেরাস, ট্রেন্ট, কামাভিঙ্গা এবং হচ্ছে গিয়ে ভালভার্দের সাথে খেলে, তার খুব ভালোভাবে পজিশন সুইচ করতে পারে। পজিশন সুইচ করলে যেটা ভালো হয় সেটা হচ্ছে কি উপরে আরো বেশি অ্যাটাকিং অপশন ক্রিয়েট হয়, নিচে হচ্ছে কি মাদ্রিদের রেস্ট ডিফেন্স বেশ ভালো হয়। সো আই এম ওয়েটিং ফর সাম গুড ফুটবল টুনাইট। বেনফিকা ম্যাচের জন্য অবভিয়াসলি ওদের টিমের মোটামুটি যেটা আমরা নর্মালি বলি যে অবশ্যই আমরা 11 জন ফুটবলারের নাম ডিরেক্টলি বলতে পারবো না, বাট পাবলিজিসকে আমরা সবাই চিনি, উনি বার্সেলোনার সাথে খুব ভালো পারফর্ম করছে, আমাদের এগেনস্টে ভালো পারফর্ম করছে। সো উনি অবশ্যই বিগ ম্যান হবে। যদি হচ্ছে মাঠে ক্রিস্টিয়ানি থাকতো, জিয়ানলুকা ক্রিস্টিয়ানি, তাহলে হয়তো গেমটা অন্যরকম হইতো, মাঠের অ্যাটমসফিয়ার অন্যরকম হইতো। বাট আই থিংক রিয়াল মাদ্রিদ গেমটা বের করে নিয়ে আসবে। অ্যান্ড নিকোলাস ওটামেন্ডি ওয়ার্ল্ড কাপ উইনার, উনি হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে বেশ বাজেভাবে প্রভোক করার চেষ্টা করছে, ওনার ট্যাটু করা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা দেখিয়ে। বাট ইয়া, উই শ্যাল সি। মানে আমি তোমাকে একটা প্রশ্ন করবো, অ্যাজ এ ব্রাজিল ফ্যান, তুমি এই জিনিসটা কিভাবে দেখো যে নিকোলাস ওটামেন্ডি হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে ওনার ওয়ার্ল্ড কাপ দেখাচ্ছে, ওয়ার্ল্ড কাপ ট্যাটু দেখাচ্ছে, এন্ড তোমার হচ্ছে কোপা আমেরিকা ট্যাটু দেখাচ্ছে? হাউ সম্ভবত ডু ইউ একটা ফিল? ছিল না, ফিনালেসিমা ছিল মনে হয় না? এন্ড ফিনালিসিমা, ইয়া। মানে এটা তো অ্যাকসেপ্টেবল ব্যান্টার, ও জিতছে দেখাইতেই পারে। ভিনিসিয়াস হয়তো এটা দেখাইতে পারে যে আমি দুইটা ইউসিএল জিতছি, ফাইনালে গোল আছে। ইয়া, বাট ইটস ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ, এখন ভিনিসিয়াসের কি করে, এটা সহ্য করে যেতে হবে, জিতে নাই তো। হ্যাঁ, এখানে আমি তোমাকে সোফা স্কোরের স্টার্টিং 11 দেখাচ্ছি। আমার মনে হয় এখানে হচ্ছে হ্যাঁ, আই থিংক দিস উইল বি দ্য 11 ফর রিয়াল মাদ্রিদ। এন্ড এখানে রাফা সিলভা খুবই ভালো ফুটবলার বেনফিকার হয়ে, পাবলিশের কথা বলেছি। ত্রুবিনকে অবশ্যই ত্রুবিনের নাম মেনশন করতে হবে। মানে যদি বেনফিকা জিততে চায় এই ম্যাচটা, তাহলে ত্রুবিনের থেকে ওনারা হচ্ছে একটা ভালো পারফরমেন্স আশা করবে। সো ইয়া, আই থিংক, বাট আমি স্টিল আমার হোপফুল। মনে হয় তোর মানে মিডফিল্ডের যে প্লেয়ারটা আছে, ওই যে ব্যারেনেচিয়া, যে হচ্ছে তোর ইয়াতে খেলতো, এই রিয়াল সোসিয়েদাদে খেলতো, ওই সোসিয়েদাদে প্লেয়ার খেলতো, ইয়া। মানে লুক আউট ফর হিম টু। আমার মনে হয় যে ও হয়তো ভালো পারফর্ম করতে পারে আজকে। হ্যাঁ, উনি স্পেনে ফিরে আসবে, এন্ড আমি তোমার সাথে এগ্রি করি, উনি ভালো খেলতে পারে। বাই দ্য ওয়ে, ওসাসুনা গেমে হচ্ছে রিয়াল মাদ্রিদের একজন সাবেক ফুটবলার যাকে নিয়ে আমরা কথা বলছিলাম, ভিক্টর মুনিয়স, হুম। উনি খুব ভালো ফুটবল খেলছে। মানে আই রিয়েলি লাইক হিম। ওসাসুনার ফুটবলার হয়, উনি খুব ভালো ফুটবল খেলছে। মোটামুটি কারবাহালকে মানে নাচাই ছাড়ছে, আমি যেটা ডিরেক্টলি বলতে চাই। অ্যান্ড অলমোস্ট ট্রেন্ড একটা পেনাল্টি মানে কনসিড করতো, ইয়া, অলমোস্ট। যদিও ট্রেন্টের মানে ডিফেন্সিভ ভালনারাবিলিটি নিয়ে তো সবাই জানে, বাট মানে বাট স্টিল কারভালকে আই থিংক, মানে যত সমস্যা থাকুক, ট্রেন্ড যখন আসলে ফিট থাকবে, ট্রেন্ড শুড স্টার্ট, এটা হচ্ছে আমার কথা। ওইটা এখন যেটা সত্যি কথা বলতে, আমি এটা ডিরেক্টলি তোমাকে বলবো, যখন আসলে মার্সেলো ছিল, মার্সেলোর সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল ট্রেন্টের মতোই, ওনার অফেন্সিভ সাইড অফ ফুটবল, এন্ড ওনার ডিফেন্সিভ সাইড অফ ফুটবল অত বেশি হাইলাইটেড কখনোই হয়নি মার্সেলোর ক্ষেত্রে। সেম, বাট মার্সেলোকে ব্যাক দেওয়ার জন্য ক্যাসিমিরো ছিল, সার্জিও রামোস ছিল। সো ওইভাবে যদি রিয়াল মাদ্রিদ একজন ফুটবলার, যিনি আসলে রিয়াল মাদ্রিদ, যিনি যখন মাঠে থাকেন, ট্রেন্টের কথা বলছি, তখন রিয়াল মাদ্রিদের গেম কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায়। সো ওই ফুটবলারকে রিয়াল মাদ্রিদ, ওই ফুটবলারের যদি কোনো উইকনেস থাকে, সেটাকে হচ্ছে রিয়াল মাদ্রিদ ইয়া করা উচিত, অন্য কোনো সলিউশন খুঁজে বের করে। হ্যাঁ, আর মানে এর আগের ম্যাচে সাবস্টিটিউশনও অনেক দেরিতে করছে, মানে যখন অনেক ফার্স্ট দেরি হাফে করছে। দেখছে যে মানে ম্যাচ কন্ট্রোল করতে পারতেছে না, তো ফার্স্ট হাফের পরে সাব করাইতে পারতো, বাট ওইটা কেন জানি করায়নি। হ্যাঁ, আমারও মনে হচ্ছিল যে হয়তো তোমার 55-60 মিনিটের পরে সাব করা উচিত ছিল, বা হুনোস হয়তো একদম মানে সেকেন্ড হাফের শুরুতেই, বাট কোনো কিছুই হয়নি। এন্ড তার উপরে হচ্ছে রিয়াল মাদ্রিদ ড্যানি সেবায়োসকে স্টার্ট করায়। উনি 10 মিনিট ফুটবল খেলে, বাই দ্য ওয়ে উনি এখন 6 থেকে 9 সপ্তাহের জন্য মাঠের বাইরে। সো ইয়া, দিস ইজ অ্যান্ড রিয়াল মাদ্রিদ। সেকেন্ড গোলটা তো একরকমের হচ্ছে ড্যানি সেবায়োস আর রাউল অ্যাসেন্সিও মানে মিস্টেক গুলার কারণে হয়েছে, বল ঠিক মতো কন্ট্রোল করতে পারে না, ওইখান থেকে হচ্ছে প্লেয়ার মানে বাকিরা হচ্ছে অ্যাডভান্টেজ নিয়ে নিছিল অপোনেন্টস। এন্ড সেকেন্ড গোলটা দেওয়ার আগে দা ওয়ে দ্য অপোনেন্ট স্ট্রাইকার ডিস্ট্রয়েড রাউল অ্যাসেন্সিও,
তুমি ওই ক্লিপটা দেখছো? রাউল এসেন্সিও যে স্লাইড দিয়ে চলে যাচ্ছে থাক, এটার মনে করিস সামনের না। দিকে গোলের আগে। ও মাই গড। মানে আই হোপ রাহুল এসেন্সিও ইজ আউট অফ সোশ্যাল মিডিয়া ফর এ ফিউ ডেজ, কারণ মানে যে মিম তৈরি হচ্ছে ওইটা দিয়ে আমার মনে হয় না যে এটা দেখার পরে আর মানে রাহুল এসেন্সিও ফুটবলও খেলতে পারবে। বাট মানে এটা আসলে আমি সব পুরোপুরি রাউল এসেন্সিওকে দোষ দিব না, কারণ বিকজ উই নো রাউল এসেন্সিও, রাইট? রাউল এসেন্সিও রিয়াল মাদ্রিদের থার্ড চয়েস সেন্টার ব্যাক। তাহলে ফার্স্ট সেকেন্ড চয়েসের সেন্টার ব্যাকরা কোথায়? ওরা এতদিন মাঠের বাইরে কেন? মানে এটা আসলে পুরোপুরি রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের দোষ। আর আমি আসলে এই ইনজুরিগুলোকে জাস্ট লাক বলবো না, আই থিঙ্ক এখানে আসলে ফিজিক্যাল যে প্রিপারেশনের একটা ব্যাপার থাকে, সেখানে আসলে রিয়াল মাদ্রিদের হয়তো কোনো সমস্যা আছে। হুনোস, এগুলো রিয়াল মাদ্রিদের আসলে চিন্তা করা উচিত। মানে এতদিন ধরে একটা ফুটবলার কেন ইনজুর থাকবে? তাহলে আসলে এই যে মানে তুমি যেটা সবসময় বলো যে একটা দেশে জিডিপি সমান বেতন নিয়ে যাচ্ছে, বা স্টিল জাস্ট তারা বসে আছে মাঠের পর মাঠ, মাসের পর মাস তারা হচ্ছে মাঠের বাইরে। দিস ইজ আনএক্সেপ্টেবল ইন রিয়াল মাদ্রিদ। অন্য কোনো ক্লাব হলে হয়তো অন্য কথা ছিল। আচ্ছা, তুই আজকে মানে স্কোয়াড লিস্টে মিডফিল্ডে কয়টা মানে নতুন নাম খেয়াল কর। থিয়াগো পিটার্স, তারপর হচ্ছে পালাসিওস, পালাসিওস, তারপর এন্ড হচ্ছে মিগেল আঞ্জেল, হ্যাঁ সরি ম্যানুয়েল আঞ্জেল। এটা কি থিয়াগো পিটার্সের ফুটবল আমরা অলরেডি দেখছি। থিয়াগো পিটার্স ভালো ফুটবল খেলে, কাস্তিয়া থেকে উনি বেশ ভালো পারফর্ম করে, এন্ড উনি হচ্ছে 10 মিনিট সময় পেয়েছিল এগেইনস্ট বেনফিকা, তখন 10 মিনিট ডিসেন্ট ফুটবল আগের ছিল। ম্যাচ? আই থিঙ্ক যদি সাব করে আনতে হয় এখান থেকে থিয়াগো পিটার্স শুড বি দ্য ফার্স্ট চয়েস। হ্যাঁ, এবং তুই কার সাব হিসেবে থিয়াগো পিটার্সকে মাঠে নামাবি? আর্দা গুলার, অফকোর্স আর্দা গুলার। যদি রিয়াল মাদ্রিদ গেমে লিড নিয়ে থাকে, আর্দা গুলারের মাঠে কোনো দরকার নেই। আফটার 70 to 75 মিনিটস আমার দরকার নেই আর্দা গুলারকে মাঠে। তুই এটা জিনিস খেয়াল করবি যে ধর মানে মাদ্রিদের বেশ কয়েকটা প্লেয়ার আছে, সেবায়োস, চুয়ামেনি, তারপরে হচ্ছে তোর ধর মানে রুডিগার, আহ তারপর এমবাপ্পে, বেলিংহাম, মানে এই প্লেয়ার গুলো হচ্ছে বলে অনেক সময় নষ্ট করে। সো হ্যাঁ, মানে অনেক মানে প্রয়োজনের থেকে অনেক বেশি সময় বল বল ধরে রাখে পায়, যেটা আসলে দরকার নেই। হ্যাঁ, তো আমার মনে হয় যে তোর মানে সেবায়ো মানে চুয়ামেনি এখন তো কিছু করার নাই, ডিফেন্সিভ মিডফিল্ডার তো আর অন্য কেউ নাই। বাট আমার মনে হয় যে মানে চুয়ামেনিকে মানে যদি ওইরকম সিচুয়েশন থাকে আর কি, যে মানে রিয়াল মাদ্রিদ এখান থেকে আর ম্যাচ হারার কোনো চান্স নাই, আমার মনে হয় চুয়ামেনিকে সাব করানো উচিত। আর মানে চুয়ামেনির একটু গেম আইকিউ বাড়ানো উচিত। হ্যাঁ, অফকোর্স চুয়ামেনির গেম আইকিউ নিয়ে আজ তো আমরা প্রায় কথা বলি। মানে উনি আসলে ওই যে এটা আমরা প্রায় বলি যে ওনার হয় উনি একদম পিকে ফুটবল খেলে, না হলে আসলে একদম ডাউনফল ওনার। তো এটার মাঝখানে আসলে রিয়াল মানে সত্যি কথা বলতে রিয়াল মাদ্রিদের ম্যাক্সিমাম ফুটবলের এই অবস্থা। কিলিয়ান এমবাপ্পে আসলে যেদিন ভালো পারফর্ম করে সেদিন আসলে উনি ওয়ার্ল্ড ক্লাস, বাট যেদিন পারফর্ম না করে ওইদিন আসলে উনি গেমে কিছুই কন্ট্রিবিউট করতে পারে না। সেম গোস ফর ভিনিসিয়াস জুনিয়র অ্যাজ ওয়েল, বা জুড বেলিংহাম, যার কথাই বলো তুমি। সবাই পারফর্ম করে, জাস্ট একটা মানুষ থিবো কোর্টোয়া ছাড়া। মানে যেদিন রিয়াল মাদ্রিদ খারাপ খেলে, হয়তো রিয়াল মাদ্রিদ 4টা গোল কনসিড করলো, ওই দিন হয়তো এমন হতে পারতো যে রিয়াল মাদ্রিদ 6টা গোল বা 8টা গোল কনসিড করতো, থিবো কোর্টোয়ার কারণে 4টা হয়। Yeah. আচ্ছা, আমরা মনে হয় আমাদের মানে Yeah, আলোচনার exactly, আমরা শেষ মোটামুটি মুহূর্তে চলে এসেছি। আমি প্রেডিকশনের দিকে যাব না, ব্যাড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর লিসেনিং। আপনারা যারা আমরা ভিডিওগুলো শুনছেন, আমরা রেগুলার হচ্ছে যে পডকাস্ট করবো, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর অফকোর্স ফেসবুকে ফলো করবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you everyone. Goodbye.